আসসালামু আলাইকুম। বাংলাদেশি মম রুমে চ্যানেলে আপনাদের সবাইকে আরও একবার স্বাগত জানাই। কেমন আছেন সবাই? আই হোপ সবাই ভালো আছেন। আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করে বরাবরের মতো আজও একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। আশা রাখছি ভিডিওটি আপনাদের কাছে একটু হলেও ভালো লাগবে। প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে পুরো ভিডিও জুড়ে থাকার অনুরোধ রইল। সবসময় ভিডিও শুরু করি আমি সকালবেলা বা দুপুর থেকে, তবে আজকে একটু ব্যতিক্রম। আজকে ভিডিওটি শুরু করেছি আমি ইফতারের পর থেকে। যেহেতু এখন রমজান মাস, ইফতারের সময় কিছু নারকেল কুড়িয়ে নিয়েছিলাম দই চিড়ার সাথে খাওয়ার জন্য। ভাবলাম এগুলো ফ্রোজেন করে রেখে দিই। এভাবে করে যদি নারকেল কুড়িয়ে রাখা হয় ফ্রিজে, তাহলে বিশেষ করে রমজানের সময় নারকেলের জন্য দৌড়াদৌড়ি করতে হয় না। আর যারা আমার মতো দই চিড়া খান তাদের কথা আর কি বলবো, তাদের তো সব সময় কিন্তু খুবই প্রয়োজন হয় নারকেলের। যাই হোক, আমি একটা বক্সের মধ্যে ছড়িয়ে ছিটিয়ে রাখতেছি। বড় সাইজের বক্স নিয়েছি। এভাবে করে রাখলে হবে কি, আমি যখন নেব তখন অনেকটা সুবিধা হবে। আর ছোট বক্সে যদি জড়ো করে রেখে দিই তাহলে নেওয়ার সময় একটু অসুবিধা হবে। আমি আমার সুবিধা মতো সমস্ত কাজ করে নিয়েছি প্রায় রমজানের আগে, তবুও কিন্তু টুকিটাকি অনেকটা কাজ থেকে যায়। তো ওগুলো আমি আস্তে আস্তে সেরে নিচ্ছি, যখন যেটা পারি তখন সেটা করে নিই। এখানে প্লেটের মধ্যে দেখতেছেন আপনারা, এটা হলো রসুন। অনেকে অনেকভাবে যে যার সুবিধা মতো রাখে, আমি আমার যেভাবে সুবিধা মনে হয় সেভাবেই রাখি। রসুনটা একেবারে ফ্রোজেন হয়ে গেল, তো ভাবলাম বক্সের মধ্যে রেখে দিই এগুলো একই সাথে। এভাবে করে রাখলে হয় কি, যখন আপনার যতটুকু প্রয়োজন হবে ততটুকু নেওয়া যায় রান্নার সময়। অনেকে দেখে আবার একসাথে বড় বক্সে রেখে দেয়, তো ওভাবে আমার মনে হয় নেওয়ার সময় অনেকটা অসুবিধা হয়। যাই হোক, যে যার সুবিধা মতো রাখে। আমার কাছে সবসময় এভাবে কিউব করে কেটে রাখাটাই অনেকটা সুবিধা মনে হয়। এই যে ছোটোখাটো কাজগুলো যদি আমরা আগে থেকে গুছিয়ে রাখি, তাহলে রান্নার সময় অত বেশি ঝামেলা হয় না। সব কিছু যদি আমরা রান্নার আগ মুহূর্তে করতে যাই তাহলে অনেকটা সময় লেগে যায়। আর বিশেষ করে আমার মতো যাদের ছোট বেবি আছে তাদের তো আরও বেশি ঝামেলা হয়। তো সেই জন্য ছোটো বেবি থাকুক বা না থাকুক, আমার মনে হয় রান্নার এই সমস্ত কাজগুলো আগে থেকে একটু গুছিয়ে রাখলে সব সময় রান্নার কাজটা খুবই সহজ হয় আর রান্না করতেও কষ্ট মনে হয় না। ছোট ছোট বোতলের মধ্যে যে দেখতে পাচ্ছেন, এগুলো হলো গরুর দুধ। আমি 2-3 বলক দিয়ে তারপরে এখন ডিপ ফ্রিজে রেখে দেব। রমজান মাস আসলে কোথায় জিনিসপত্রের দাম কমবে, বরঞ্চ জিনিসের দাম অনেক গুণ বেড়ে যায়। আমাদের এলাকাতে গরুর দুধের দাম ছিল আগে 80 টাকা কিংবা 90 টাকা, কিন্তু রমজান মাসে 150 টাকা করে 1 লিটার দুধের দাম। বুঝে দেখুন কতটা বেড়ে গিয়েছে। যাই হোক, কিছু করার নেই, যেহেতু প্রয়োজন সেই জন্য তো আমাদেরকে নিতে হবে আর খেতে হবে। অনেকগুলো কাজে গুছিয়ে নিয়েছি, অফ ক্যামেরা তো কাপড় গুছিয়ে নিয়েছি, সেটা আর আপনাদের সাথে শেয়ার করলাম না। যেগুলো আমাদের প্রত্যেক গৃহিণীকে প্রতিনিয়ত করতে হয়, সবাইকে কম বেশি। রমজান আসছে পর্যন্ত কখনো এভাবে আমার পছন্দের চা খাওয়া হয়নি, তো আজকে ভাবলাম একটু চা বানিয়ে নিই। আসলে একা মানুষ, ইফতারের পর যখন একটু শরীরটা অনেক বেশি ক্লান্ত লাগে আর ইচ্ছে করে না চা বানায় বা খাওয়ার জন্য। তা আজকে বানিয়ে নিলাম ফাইনালি। ইদানিং সবসময় আমার কাছে মশলা চাটা খুবই ভালো লাগে, তবে আগে দুধ চা অনেক বেশি পছন্দ করতাম। কেন জানি না, দুধ চায়ের প্রতি আমার অনেক বেশি অনীহা চলে এসেছে। তবুও কিন্তু মাঝে মধ্যে, একেবারে খাই না বললে হবে না, মাঝে মধ্যে একটু খাওয়া হয়, তবে অত বেশি পছন্দ করি না এখন। চা খাবো আর চায়ের সাথে মুড়ি খাবো না, সেটা তো হতে পারে না। আমাকে আপনারা চা দিতে হলে অবশ্য মুড়ি দিতে হয়, এটা মোটামুটি আমার বাবার বাড়ি শ্বশুর বাড়ির সবাই কিন্তু কম বেশি জানে। ওরা কিন্তু সব সময় বলে, রুমার সামনে চা দেওয়ার আগে তোমরা সবাই প্রথমে মুড়ি নেবে তারপরে চা নেবে, না হলে কিন্তু অনেক বড় ভুল হয়ে যাবে। তো যাই হোক, সে কথাটা আজকে আপনাদের সাথে শেয়ার করে দিলাম। মুড়ি আমার অনেক বেশি ফেভারিট চায়ের সাথে। অনেক দিন পর খুবই তৃপ্তি সহকারে মশলা দেওয়া চা খাচ্ছি, খুবই ভালো লাগছে, অনেক তৃপ্তির সাথে খেয়েছিলাম।
আলহামদুলিল্লাহ। দেখতে দেখতে রহমতের 10টি রমজান আমাদের মাঝ থেকে বিদায় নিয়ে নিল। আর মাত্র 20 রমজান বাকি আছে। তো ওগুলো চলে যাবে। এই তো সবে কয়েকদিন হলো রমজানের জন্য প্রস্তুতি নিতেছি। এখন কিন্তু রমজান আমাদের কাছ থেকে বিদায় নিয়ে নিচ্ছে। এখন কিন্তু সবাই তোড়জোড় করতেছে, প্রস্তুতি নিতেছে ঈদের জন্য। রাতের বেলা আমি বাবুকে ঘুম পাড়িয়ে দিয়েছি। এখানে কিছু কাপড় কাটা ছিল, ওগুলো ভাবলাম একটু সেলাই করে নিই। এগুলো হলো আমার আম্মার ম্যাক্সি আর হলো সালোয়ারের কাপড়। তো ভাবলাম এগুলো আজকে সেলাই করে নিই। আসলে আমি সেলাইয়ের মেশিনের কাজ একটু জানি, মোটামুটি জানি আর কি, নিজেরটা নিজে চালিয়ে নিতে পারি, তবে অত বেশি কাজ করা হয় না। অনেক বেশি আলসামু আপনাদের রুমে আপু বলতে পারেন, হরিয়া যাকে বলে আর কি। আমার মনে হয় 2 থেকে 3 মাস পরে আমি আমার মেশিনের কাজ করতে এসেছি। মেশিনের অবস্থা একেবারে মানে খুবই খারাপ অবস্থা হয়ে আছে। একটু করে মুছে নিয়েছিলাম আজকে সকালবেলা, যেহেতু কাজ করব সেই জন্য। আমার ভাঙাচোরা ঘরের এই রুমটাতে কখনো মনে হয় আপনাদের সাথে শেয়ার করা হয়নি। কি আর শেয়ার করব, আমার ভাঙা ঘর আর ভাঙা ঘরের সমস্ত জিনিস। তো যেহেতু আজকে নিয়ে এসেছি আপনাদেরকে একটু করে দেখিয়ে দিচ্ছি। এই যে আমার মেশিন দেখতে পাচ্ছেন খুবই দুর্দস্ত অবস্থা পড়ে আছে। আর মেশিনের সমস্ত জিনিসপত্র আমি এই যে রেকটা দেখতেছেন এটার মধ্যে রেখে দিই ছড়িয়ে ছিটিয়ে যেভাবে পারি। তবে আমি ছড়িয়ে ছিটিয়ে রাখতে অনেক বেশি পছন্দ করি। আমার বিয়ের আগে আমার মা সব কিছু গুছিয়ে দিত, মনে হয় সেই অভ্যাসটা আমার এখনও আছে। আমার মেশিনের পাশে আছে আমার খুবই পছন্দের ড্রেসিং টেবিল, যেটা এক সময় আমি খুবই সুন্দরভাবে সাজিয়ে গুছিয়ে রাখতাম। আর সব সময় চেয়ার নিয়ে ড্রেসিং টেবিলে গ্লাসের সামনে নিজে বসে থাকতাম। কিন্তু সে সময় কোথায় জানি হারিয়ে গেল, কি বলবো আর। তবে এখন ড্রেসিং টেবিলের দিকে যদি তাকাই নিজের কাছে অনেকটা দুঃখ প্রকাশ হয়। সমস্ত জিনিস বের করে রেখেছি একটু গুছিয়ে নেব বলে, সেজন্য আর আপনাদের সাথে শেয়ার করলাম না। এখানে দেখে নিচ্ছ, বুঝতে পারছেন এটা হলো একটা সালোয়ার কেটে রেখেছিলাম, অর্ধেকটা সেলাই করেছি, বাকিটা পড়ে আছে, সেটাও আপনাদেরকে একটু করে শেয়ার করলাম। ডিজাইনটা কেমন ছিল দেখে নিচ্ছ, বুঝতে পারছেন। সকালবেলা ঘুম থেকে উঠে একটু হাঁটাহাঁটি করতে বের হয়েছিলাম। তো কলা বাগানে দেখতেছি গাছের মধ্যে কলা পেকে আছে একেবারে। বাদুড়ে কিন্তু দেখতে পাইনি, যদি দেখতে পেত তাহলে কিন্তু কলা খেয়ে ফেলতো। ভাগ্যিস আমরা নিজেরা দেখেছি, সাথে সাথে কেটে নিয়ে চলে আসলাম। দেখে নিচ্ছি, বুঝতে পারছেন একেবারে গাছ পাকা কলা। আসলে আমাদের যেহেতু নিজেদের কলা বাগান আছে, সব সময় এইরকম পাকা কলা আমাদের খাওয়া হয়। তবে বাদুড়ে খেয়ে ফেলে, 2-1টা হলো খেয়ে ফেলে। এই যে কলাগুলো দেখতেছেন এটার মধ্যে একটাও খাওয়া হয়নি বাদুড়ের, সবগুলো আমাদের ভাগ্যে আছে। আমি জানি না এখনো পর্যন্ত আমার কোনো প্রিয় বন্ধুরা আমার আজকের এই ভিডিওটি দেখতেছেন কিনা। যদি কেউ দেখে থাকেন তাহলে প্লিজ ভিডিওতে একটা লাইক দিতে ভুলবেন না। আপনি যদি মনে করেন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার যোগ্য, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথে থেকে যাবেন সব সময়ের জন্য। নতুন পুরাতন সকল প্রিয় বন্ধুরা, বিশেষ করে আজকে প্রথম যারা আমার চ্যানেলটি ভিজিট করতেছেন, আমি তাদের উদ্দেশ্যে বলছি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলের সাথে থেকে যাবেন সব সময়ের জন্য। অলরেডি যারা এই কাজগুলো করে আমার চ্যানেলের সাথে আছেন সেই সমস্ত বন্ধুদের জানাই আমি আমার মন থেকে অনেক অনেক ভালোবাসা। এখন তো রমজান মাস চলতেছে, আসলে এক এক মানুষের কষ্টের কথা শুনলে নিজেকে কন্ট্রোল করতে পারি না। কী লাভ বলেন তো, 2, 4, 5 সন্তানের মা বাবা হয়েও কিন্তু মানুষের ধারে ধারে ভিক্ষা করতে হয়। এই সমস্ত কুলাঙ্গার সন্তানদের জন্ম দিয়েও আমার মনে হয় মা বাবা ভুল করে। তো যাই হোক, এগুলার কিন্তু ফলাফল তারাই এক সময় পাবে। এই দুদিনের দুনিয়াতে আমরা থাকবোই বা কদিন, এই রঙ্গমঞ্চ আমাদের একদিন না একদিন পুড়িয়ে যাবে। তবে এই সমস্ত কথাগুলো অনেকের কিন্তু মনে থাকে না, তারা মনে করে আজীবন এই পৃথিবীতে বেঁচে থাকবে আর মা বাবা তাদের জন্য কিছুই না, খুবই তুচ্ছ একটি বিষয়। আসলে জানি না মানুষ মা বাবাকে কেন এত কষ্ট দেয় বা শ্বশুর শাশুড়িকে কেন এত কষ্ট দেয়, বুঝি না। তুমিও তো একদিন মা হবে, তুমিও তো একদিন শ্বশুর হবে, শাশুড়ি হবে, তোমার অবস্থা তখন কি হবে।
এই কথাগুলো বলারও একটি কারণ আছে যে রমজান মাস চলতেছে, বিশ্বাস করবেন না আমাদের গ্রামের বাড়িতে কত মা বোনেরা খালারা মানে আসে। যাই হোক সবাই একটু টাকা কিছু না কিছু পাওয়ার আশায় আসে, তো সবাইকে তো সব কিছু দিয়ে আর হেল্প করতে পারি না। যতটুকু নিজের সাধ্য আছে নিজের সামর্থ্যের মধ্যে চেষ্টা করি সবাইকে কিছু না কিছু দেওয়ার জন্য। তবে আল্লাহ পাক যদি আমাকে ওরকম বড়লোক করে দিত বা অর্থ দিত, তাহলে কিছু না কিছু মোটা আকারে আমি হেল্প করার খুবই মন মানসিকতা আছে আমার খুবই ইচ্ছা মানুষকে বেশি বেশি করে দান করার। তবে জানি না আল্লাহ পাক আমার এই মনের ইচ্ছাটা কখনো পূরণ করে কিনা। আপনাদের ভাইয়া রমজানের জন্য আমাদের এই যে এই টাকাগুলা পাঠিয়েছে, তবে এই টাকাগুলা প্রতি মাসে কিন্তু আমাদের লাগে না। রমজান মাসে সব সময় একটু বেশি টাকা খরচ হয় আমার মনে হয় সবার। তো অন্যান্য মাসে আমরা যে টাকা খরচ করি তার ডাবল টাকা পাঠিয়েছে এখানে। আসলে টাকার অঙ্কটা আমি আপনাদেরকে বললাম না। এখানে কিছু খুচরো টাকা করে নিয়েছে আর বাকিগুলা ভাইয়া আমাকে 1000 টাকার নোট দিয়েছে, এখান থেকেও কিছু টাকা আমি খুচরো করে নিতে হবে। আসলে সবাই কিন্তু কিছু না কিছু পাওয়ার আশায় আসে, তো খালি হাতে একেবারে ফিরিয়ে দিতে নিজের কাছেও খারাপ লাগে। নিজের সামর্থ্যের মধ্যে চেষ্টা করি কিছু না কিছু কাউকে দেওয়ার জন্য। তো নিজেদের আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে আমরা এভাবে টাকা দিয়ে দিই। যাই হোক এভাবে বলাটা উচিত না, তবুও কেন জানি বলি। আমার যদি ভুল হয়ে যায় আমাকে কমেন্ট করে জানাবেন আপনারা। আমরা একেবারে নিজেদের আত্মীয় স্বজনকে টাকার অঙ্ক দিয়ে দিই, ওরা ওদের পছন্দ মতে যে যার যেমনটা খুশি তেমনটাই করে টাকার অঙ্কটা দিয়ে দিই। আর এমনি যারা আসে তাদেরকে চেষ্টা করি অন্তত একেবারে খালি হাতে ফিরিয়ে দিতে চাই না। তো এখান থেকে যে দেখতে পাচ্ছেন টাকাগুলো আমি ভাগ ভাগ করে নিয়েছি, আমার হাতে দেখে নিচ্ছি বুঝতে পারছেন কত ভাগ করেছি। আর খুচরো যে টাকাগুলো আছে এগুলোও কিন্তু আমার কাছে থাকবে না। তো যাই হোক সব কিছু আর আপনাদেরকে ডিটেলস আমি বললাম না। আর এই যে টাকার বিষয়টা শেয়ার করেছে এটাও আমার জানি না উচিত হয়েছে কিনা, তবে আমি কাউকে দান কত টাকা করেছি কি করেছি কাকে করেছি ওগুলা বলতে বা প্রকাশ করতে আমি মোটেও পছন্দ করি না। শুধুমাত্র এটাই আপনাদের সাথে শেয়ার করেছে। আপনাদের ভাইয়া এই রমজান মাসের জন্য টাকাগুলো পাঠিয়েছে, ভাইয়া আমাকে দিয়েছে, তখন আমি ভিডিও করতেছি, তো ভাবলাম এটাও আপনাদের সাথে একটু করে শেয়ার করি। আর টাকাগুলো ভাগ করে নিয়েছি, যার যার টাকাগুলো আমি তার হাতে পৌঁছে দেব আত্মীয় স্বজনদের কাছে। এভাবে টাকাটা দিয়ে দিলে হয় কি, ওরা ওদের পছন্দ মতো ওদের রুচি মতো যেটা প্রয়োজন হয় সেটা কিনতে পারে, সেটা পোশাক হোক বা খাবার হোক, যা ইচ্ছা তাই করতে পারে। তবে আমি যদি নিজের ইচ্ছাতে কিনে দিই তাহলে হয়তো বা ওরা পছন্দ করবে বা করবে না। সেজন্য আমি সবসময় মনে করি টাকা দিয়ে দেওয়াটাই বেস্ট। তবে সবাই সবার জায়গা থেকে আমি মনে করি পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে যার যার জায়গা থেকে যতটুকু সম্ভব হয় মানে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া, তাহলে না সবাই একসাথে আমরা খুশি থাকব। এই রমজান মাসে অনেক মানুষ কিছু না কিছু পাওয়ার আশায় সবার ধারে ধারে যায়। তো অনেকের কথা শুনলে খুবই খারাপ লাগে। একটা আন্টি এসে বলে তার 5টা ছেলে 3টা মেয়ে, মোট হলো 8 সন্তানের মা বাবা। বুঝে দেখুন সে মাও কিন্তু মানুষের ধারে হাত পেতে খায়। আসলে কী যে খারাপ লাগে কি বলবো জানি না, খুবই খারাপ লাগে এই ধরনের কথাগুলো যখন শুনি। এই যে দেখতে পাচ্ছেন এখানে আমার খুবই পছন্দের একটি শাক বাজার থেকে নিয়ে আসা হলো, আর কুয়াশার মধ্যে রেখে দিতে আমি ভুলে গিয়েছি, ঘরের টেবিলের মধ্যে মেলে দিয়েছিলাম, এখন কিন্তু একবারে নেতিয়ে গেল। আমি জানি এখনও অবধি কিন্তু কেউ নেই আমার প্রিয় বন্ধুরা, তবুও কিন্তু আমি বকবক করে যাচ্ছি। যদি কেউ থেকে থাকেন এই অবধি তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমার প্রিয় বন্ধুরা। আমি জানি কিছু লক্ষ্মী আপুরা থাকবেন, যদি থেকে থাকেন তাহলে কমেন্ট বক্সে জানাবেন। যেহেতু এখন রমজান মাস চলতেছে, একটু করেও যদি আমি রান্না করি তবুও থেকে যায়, আর বেশি রান্না করলে তো থেকে যায়। তো একজন মানুষ কী বা রান্না করব, আমি সব সময় কিন্তু খুবই কম পরিমাণ রান্না করতে পছন্দ করি।
অত বেশি আইটেম আমি করি না। রান্নাটার ডিটেলস আপনাদের সাথে শেয়ার করলাম না, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে যাবে। সেই জন্য এখনও তো কেউ নেই, তবুও কিন্তু বকবক করে যাচ্ছি। এই তো শুটকি দিয়ে আমি বেগুন রান্না করেছি, সাথে গরুর মাংস রান্না করেছি আলু দিয়ে। এই ছিল আমাদের আজকের সেহরি। এটাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাই রমজান কাটুক সুস্থ, স্বাভাবিক এবং সুন্দরভাবে, এটাই কামনা করি আল্লাহ পাকের কাছে। আপনারা সবাই সুস্থ থাকেন, ভালো থাকেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।